মেন্টাল এবিলিটি টেস্টের জন্য রেডি তো? আজকের এই সেশনে আমরা কিন্তু একটা পুরো প্রশ্নপত্র সলভ করতে চলেছি। আসুন একসাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আর তার পেছনের লজিকটা খুঁজে বের করা যাক। তাহলে একটা দারুণ মেন্টাল ওয়ার্কআউটের জন্য রেডি তো? চলুন এই টেস্টটা আমরা একসাথে সলভ করি। এটা কিন্তু শুধু একটা পরীক্ষা না, এটা আসলে লজিকের একটা দারুণ মজার খেলা। তো আমাদের প্রথম সেকশন হল ফাইন্ড দি অড ওয়ান আউট, মানে চারটে অপশনের মধ্যে কোনটা আলাদা সেটা খুঁজে বের করতে হবে। দেখবেন তিনটের মধ্যে একটা মিল থাকবে, কিন্তু একটা থাকবে একদমই আলাদা। আমাদের কাজ হলো ওই বেমানান জিনিসটাকেই খুঁজে বের করা। এই নিন প্রথম 5টা প্রশ্ন। দেখুন, প্রথমটা হলো প্রোনাউন নিয়ে, 2 নম্বরটা গণিতের বিভিন্ন শাখা নিয়ে, 3 নম্বরে আছে কয়েকটা যন্ত্রের নাম, 4 নম্বরটা বিখ্যাত মানুষদের নিয়ে, আর 5 নম্বরটা হলো ইংরেজি মাস। আচ্ছা, আপনারা স্ক্রিনটা একটু পজ করে উত্তরগুলো ভাবুন তো, তারপর আমরা একসাথে মিলিয়ে নিচ্ছি। তাহলে উত্তরগুলো মিলানো যাক। প্রথমটার উত্তর হবে ডি, হি। কেন? কারণ এটাই একমাত্র সিঙ্গুলার প্রোনাউন, বাকিগুলো কিন্তু প্লুরাল হিসেবেও ব্যবহার করা যায়। 2 নম্বরে উত্তর হল ডি, ম্যাথমেটিক্স। কারণ বাকি তিনটে মানে জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক সবই তো ম্যাথমেটিক্সেরই এক একটা শাখা। 3 নম্বরের উত্তর বি, ট্রানজিস্টর। কারণ এটা একটা পার্টস বা যন্ত্রাংশ, বাকিগুলো কিন্তু কমপ্লিট ডিভাইস। 4 নম্বরে কোলম্বাস ছিলেন একজন এক্সপ্লোরার বা অভিযাত্রী, আর বাকিরা সবাই অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিজ্ঞানী। আর 5 নম্বরের উত্তরটা সোজা, বি, ফেব্রুয়ারি। কারণ এই লিস্টে একমাত্র ফেব্রুয়ারি মাসেই 31 দিনের কম দিন থাকে। আচ্ছা, চলুন পরের 5টা প্রশ্ন দেখে নেওয়া যাক। 6 নম্বরটা হলো বিভিন্ন ফাইবার বা তন্তু নিয়ে। 7 নম্বরে কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, ভ্যালু বের করতে হবে। 8 নম্বরটা দেশ আর তাদের শাসন ব্যবস্থা নিয়ে। 9 নম্বরে আছে বিভিন্ন ডান্স ফর্ম, আর 10 নম্বরটা ফল আর সবজি নিয়ে। একটু ভেবে দেখুন তো, তারপর আমরা উত্তরে আসছি। আশা করি সবাই উত্তরগুলো ভেবে ফেলেছেন। চলুন এবার সলিউশনগুলো দেখি। 6 নম্বরের উত্তর হবে নাইলন, কারণ এটা সিনথেটিক ফাইবার, বাকিগুলো ন্যাচারাল। 7 নম্বরে অপশন বি মানে 2 টু দি পাওয়ার 1, এটা ছাড়া বাকি সবগুলোর ভ্যালুই কিন্তু 1। 8 নম্বরে ভুটান হলো একটা মোনার্কি বা রাজতন্ত্র, বাকি দেশগুলো রিপাবলিক। 9 নম্বরে ডিস্কো একটা ওয়েস্টার্ন ড্যান্স স্টাইল, বাকিগুলো সব ইন্ডিয়ান ফোক ড্যান্স। আর 10 নম্বরটার উত্তর হলো আলু, কারণ এটা একটা সবজি যেটা মাটির নিচে হয়, বাকিগুলো সব ফল। আচ্ছা, এবার আমরা চলে এলাম আমাদের সেকেন্ড সেকশনে, ক্র্যাক দি অ্যানালজিস। এখানে ব্যাপারটা হলো প্রথম দুটো শব্দের মধ্যে যে রিলেশন, ঠিক একই রিলেশন দিয়ে 3 নম্বর শব্দটার সাথে 4 নম্বর শব্দটাকে মেলাতে হবে। এটা কিন্তু বেশ মজার একটা পার্ট। তো এই সেকশনের প্রথম 5টা প্রশ্ন স্ক্রিনে। এখানে নানা রকমের সম্পর্ক খুঁজে বের করতে হবে। যেমন ধরুন, পার্ট আর হোলের সম্পর্ক, ছোট আর বড় ইউনিটের সম্পর্ক, সোর্স আর প্রোডাক্টের সম্পর্ক, কিংবা একটা জিনিস আর সেটা মাপার একক। এই রকম চেষ্টা করুন তো লজিকটা ধরতে। চলুন উত্তরগুলো দেখে নেওয়া যাক। 11 নম্বরে আর্ক বা বৃত্তচাপ যেমন একটা সার্কেল বা বৃত্তের অংশ, ঠিক তেমনি পার্ট হল হোলের অংশ, তাই উত্তর সার্কেল। 12 নম্বরে পয়সা যেমন টাকার ছোট ইউনিট, কিলোগ্রামও তেমন কুইন্টালের ছোট ইউনিট, তাই উত্তর রুপি। 13 নম্বরের লজিকটা হল সোর্স আর প্রোডাক্টের, যেমন মৌমাছি থেকে মধু আসে, তেমনি গরু থেকে দুধ। 14 নম্বরে ডিস্টেন্স মাপার ইউনিট হল কিলোমিটার, তাহলে ভলিউম মাপার ইউনিট কি? লিটার। একদম ঠিক। আর 15 নম্বরে সিপিইউ যেমন কম্পিউটারের ব্রেইন, সেটটপ বক্সও টিভির একটা কোর কম্পোনেন্ট, তাই উত্তর হবে টিভি। চলুন এই সেকশনের শেষ 5টা অ্যানালজি দেখে নিই। এখানে দেখুন, রোগ আর তার ভেক্টর, শহরের পুরনো আর নতুন নাম, ওয়েভ আর তার মিডিয়াম, বিখ্যাত মানুষ আর তাদের কাজের জায়গা, আর শেষে বই আর তার লেখকের সম্পর্ক খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু জেনারেল নলেজ খুব কাজে আসবে। তাহলে সমাধানগুলো মিলিয়ে নেওয়া যাক। 16 নম্বরে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক হয় কুকুরের থেকে, তেমনি ডেঙ্গু ছড়ায় মশা, তাই উত্তর বি, মস্কিটো। 17 নম্বরে ক্যালকাটার নতুন নাম কলকাতা, ঠিক সেভাবেই মাদ্রাজের নতুন নাম চেন্নাই। 18 নম্বরে ওয়েভ বা ঢেউয়ের জন্য যেমন বাতাস মাধ্যম, রিপলস বা ছোট ছোট ঢেউ তৈরি হয় জলে। 19 নম্বরে সত্যজিৎ রায় ফিল্মের জন্য বিখ্যাত, আর অমর্ত্য সেন অর্থনীতির জন্য। আর 20 নম্বরে সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবার আমাদের 3 নম্বর সেকশন, মাস্টার দ্য কোডস। এই সেকশনে আমাদের বিভিন্ন কোড বা সাংকেতিক ভাষার মানে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু লজিকের সাথে সাথে অবজারভেশনও খুব জরুরি। তো এই হলো আমাদের প্রথম 4টে কোডিং চ্যালেঞ্জ। এখানে দেখুন লেটারের পজিশন, নাম্বারের যোগফল, আবার ওয়ার্ড বেসড কোড, মানে নানা রকম লজিক ব্যবহার করা হয়েছে। চেষ্টা করুন তো প্রত্যেকটা প্রশ্নের ভেতরের প্যাটার্নটা খুঁজে বের করতে।
দেখা যাক সমাধানগুলো কি। 23 নম্বরে খুবই সহজ, a = 1, b = 2, c = 3, তাহলে BSC হবে 213। 24 নম্বরের লজিকটা হলো ডিজিটগুলোর যোগফল, তাই 111 কোড হবে 1 + 1 + 1 মানে 3। 25 নম্বরে কমন ওয়ার্ড আর কমন নাম্বার যদি আমরা মেলাই তাহলে দেখব গুড মানে 5 আর ব্যাড মানে 3, তাহলে গুড অ্যান্ড ব্যাডের মধ্যে অ্যান্ডের জন্য বাকি থাকছে 8। 26 নম্বরও ঠিক একই রকম লজিক, কমন শব্দগুলো বাদ দিলে দেখা যাবে ফ্লাওয়ার্সের কোড হলো 6। এখানে আরও 4টে কোডিংয়ের প্রশ্ন, আর হ্যাঁ, প্রত্যেকটার লজিক কিন্তু আলাদা। একটু মন দিয়ে দেখলেই সমাধানটা পেয়ে যাবেন। তাহলে এই কোডগুলো ব্রেক করা যাক। 27 নম্বরের লজিকটা হলো অক্ষরের পজিশন নাম্বারের যোগফলকে 2 দিয়ে গুণ, মানে ব্যাট হবে 2 + 1 + 20 × 2 মানে 46। 28 নম্বরটা মজার, আমরা তেষ্টা পেলে জল খাই, কিন্তু এই কোডিং সিস্টেমে ওয়াটারকে বলা হচ্ছে এয়ার, তাই উত্তর হবে বি এয়ার। 29 নম্বরে অক্ষরের যে পজিশন তা থেকে 1 মাইনাস করে 10 দিয়ে ভাগ করা হয়েছে। F হলো 6 নম্বর অক্ষর, তাই 6 - 1 / 10 = 0.5, আর K হলো 11 নম্বর, তাই 11 - 1 / 10 = 1.0। আর 30 নম্বরে অ্যালফাবেটকে উল্টো দিক থেকে কাউন্ট করা হয়েছে, মানে Z = 1, Y = 2 এইভাবে। সেই হিসেবে জিল এর কোড দাঁড়াচ্ছে 1, 22, 26, 15। আমরা চলে এসেছি 4 নম্বর সেকশনে, কমপ্লিট দ্য নাম্বার সিরিজ। এখানে আমাদের কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যে প্যাটার্নটা লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা, আর তার পরের সংখ্যাটা কি হবে সেটা বলা। এই নিন প্রথম 5টা সিরিজ, প্রত্যেকটার মধ্যে একটা করে প্যাটার্ন লুকিয়ে আছে, সেটাই খুঁজে বের করতে হবে। কোনোটা হয়তো ফিবোনাচি সিরিজ, কোনোটা ডিফারেন্স একটা নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ছে, আবার কোনোটা হয়তো স্কোয়ার বা কিউবের ওপর বেস করে তৈরি। ভালো করে খেয়াল করুন তো। তাহলে প্যাটার্নগুলো কি দেখা যাক। 31 নম্বরে সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্সটা 8-এর মাল্টিপল হিসাবে বাড়ছে, মানে +8, +16, +24 এইভাবে। তাহলে পরেরটা হবে +40, আর উত্তর হবে 82 + 40 = 122। 32 নম্বরটা হলো ক্লাসিক ফিবোনাচি সিরিজ, মানে পরের সংখ্যাটা আগের দুটো সংখ্যার যোগফল, তাই উত্তর 13 + 8 = 21। 33 নম্বরে ডিফারেন্সগুলো হলো কনজিকিউটিভ ইভেন নাম্বার, মানে 4, 6, 8, 10, তাহলে পরের ডিফারেন্সটা হবে 12, আর উত্তর 31 + 12 = 43। 34 নম্বরের প্যাটার্নটা হলো n³ - n, মানে 1³ - 1, 2³ - 2, 3³ - 3, তাহলে পরের সংখ্যাটা হবে 7³ - 7, মানে 336। আর 35 নম্বরের প্যাটার্নটা হলো n³ + 1, মানে 1³ + 1, 2³ + 1, তাই উত্তর হবে 6³ + 1, মানে 217। আচ্ছা, এবার এই সেকশনের শেষ 5টা সিরিজ দেখুন তো, এগুলোর প্যাটার্ন ধরতে পারেন কিনা। এই সিরিজগুলোর সলিউশনও বেশ ইন্টারেস্টিং। 36 নম্বরটা আসলে আরেকটা ফিবোনাচি টাইপ সিরিজ, মানে আগে দুটো সংখ্যার যোগফল, তাই উত্তর 22 + 35 = 57। 37 নম্বরে পরপর বিজোড় সংখ্যা, মানে অড নাম্বার মাইনাস করা হয়েছে, -1, -3, -5, -7, তাহলে পরেরটা হবে -9, আর উত্তর 34 - 9 = 25। 38 নম্বরের প্যাটার্নটা হলো 1 × 2, 3 × 4, 5 × 6, তাহলে পরেরটা হবে 11 × 12, মানে 132। 39 নম্বরটা একদম সোজা, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই উত্তর 128। আর 40 নম্বর সিরিজটা হলো পরপর পারফেক্ট স্কোয়ার, কিন্তু উল্টো দিকে, 14 স্কোয়ার, 13 স্কোয়ার, 12 স্কোয়ার, 11 স্কোয়ার, তাহলে পরেরটা হবে 10 স্কোয়ার, মানে 100। আমরা একদম ফাইনাল সেকশনে চলে এসেছি। এখানে কয়েকটা শব্দ দেওয়া থাকবে যেগুলোকে একটা লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। এই অর্ডারটা হতে পারে সাইজ অনুযায়ী, টাইম অনুযায়ী বা অন্য কোনো লজিক অনুযায়ী। এই হলো আমাদের শেষ 5টা প্রশ্ন। এখানে শব্দগুলোকে একটা লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। প্রথমটা মেট্রিক প্রিফিক্স নিয়ে, দ্বিতীয়টা শরীরের বিভিন্ন পার্টস, 3 নম্বরটা জেনারেশন, 4 নম্বরটা ভারতের কিছু বিশেষ দিন, আর লাস্টেরটা হলো ইলেকশনের বিভিন্ন স্টেপ। সঠিক অর্ডারটা খুঁজে বের করুন তো। এবং এই হলো আমাদের ফাইনাল সলিউশন। 41 নম্বরে মেট্রিক প্রিফিক্সগুলোকে বড় থেকে ছোট এই অর্ডারে সাজানো হয়েছে। 42 নম্বরে বডি পার্টসগুলোকে কাঁধ থেকে আঙুলের দিকে, মানে শরীর থেকে বাইরের দিকে সাজানো হয়েছে। 43 নম্বরে জেনারেশনগুলোকে বড় থেকে ছোট, মানে বয়সের হিসেবে সাজানো হয়েছে। 44 নম্বরে ভারতের বিশেষ দিনগুলোকে বছরের ক্যালেন্ডার অনুযায়ী পরপর সাজানো হয়েছে। আর 45 নম্বরে একটা ইলেকশনের প্রসেসকে তার সঠিক ক্রমানুসারে সাজানো হয়েছে। দারুণ! এই পুরো চ্যালেঞ্জটা শেষ করার জন্য আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। সবাইকে স্বাগত জানাচ্ছি ধাঁধার লড়াইয়ে। আজ আমরা একসাথে 30টা দারুণ রিজনিং প্রশ্ন সমাধান করব আর দেখব আমাদের যুক্তিবোধ কতটা ধারালো। তো আপনারা কি এই চ্যালেঞ্জের জন্য তৈরি?
চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আমাদের আজকের এই লড়াইয়ে থাকছে মোট 4টা রাউন্ড। প্রথম রাউন্ডে আমরা দেখব লজিক্যাল সিকোয়েন্সিং, এরপর থাকবে প্যাটার্ন খুঁজে বের করা, তারপর কোড ব্রেকিংয়ের মজা, আর সবশেষে শব্দের ক্রম। তাহলে চলুন প্রথম রাউন্ড দিয়ে শুরু করা যাক। আচ্ছা, তো আমাদের প্রথম রাউন্ড হলো লজিক্যাল সিকোয়েন্সিং, মানে এখানে কিছু শব্দ দেওয়া থাকবে আর সেগুলোকে তাদের একদম সঠিক মানে স্বাভাবিক ক্রমে সাজাতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে কোনো একটা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো থাকে ঠিক সেইভাবেই সাজানো। বেশ মজার একটা খেলা, তাই না? চলুন দেখা যাক। প্রথম প্রশ্নটাই দেখুন, একটা আসবাবপত্র তৈরির পুরো যাত্রাটা তুলে ধরা হয়েছে, মানে একটা জিনিসের জন্ম থেকে তার চূড়ান্ত রূপ পর্যন্ত। একদম শুরুটা হয় কোথা থেকে? একটা বীজ থেকে, তাই না? সেই বীজ থেকে হয় চারা গাছ, চারা গাছ বড় হয়ে হয় গাছ, গাছ থেকে আমরা পাই কাঠ, আর সেই কাঠ দিয়েই তো তৈরি হয় আসবাবপত্র। দেখুন কি সুন্দর একটা যৌক্তিক্রম। পরের প্রশ্নটাও ঠিক একই রকম, কিন্তু এবার বিষয়বস্তুটা আমাদের সবার খুব পরিচিত, শিক্ষা জীবন। এখানে যুক্তিটা খুবই সোজা। সময়ের সাথে সাথে আমরা কিভাবে পড়াশোনায় এগিয়ে যাই। একদম প্রথমে আসে প্রাথমিক, তারপর মাধ্যমিক, এরপর উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, আর সবশেষে পোস্ট গ্র্যাজুয়েশন। একটা পারফেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। এই রাউন্ডের বাকি প্রশ্নগুলোও কিন্তু দারুণ। যেমন 48 নম্বরে দেখুন একটা প্রসেস দেখানো হয়েছে, ছাত্র, তারপর তার সিলেকশন, স্কলারশিপ, রেজাল্ট, আর সবশেষে প্রকাশনা। আবার 49 নম্বরে একটা সমস্যা আর তার সমাধানের ক্রম, জ্বর হলে ডাক্তারের কাছে যাওয়া, রোগ নির্ণয়, তারপর ধরা পড়ল ম্যালেরিয়া, আর শেষে ওষুধ। আর 50 নম্বরটা তো আরও সহজ, ছোট থেকে বড়, কলকাতা শহর, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গ আবার ভারতে, ভারত বিশ্বে, আর বিশ্ব হল মহাবিশ্বের অংশ। প্রত্যেকটার পেছনেই একটা পরিষ্কার যুক্তি আছে। তো প্রথম রাউন্ড তো গেল, এবার চলুন দ্বিতীয় রাউন্ডে যাই, নাম প্যাটার্ন উন্মোচন। এখানে কিন্তু কাজটা একটু অন্যরকম। বিভিন্ন সংখ্যা আর আকারের মধ্যে একটা গোপন গাণিতিক প্যাটার্ন লুকিয়ে আছে, আর আমাদের কাজ হলো সে প্যাটার্নটা খুঁজে বের করা। এর জন্য কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। স্ক্রিনে এখন দুটো ভিজুয়াল পাজল দেখতে পাচ্ছেন, 51 আর 52। আমি তো উত্তর বলবই, কিন্তু তার আগে আপনারা চাইলে স্ক্রিনটা একটু পজ করে নিজেরা চেষ্টা করতে পারেন। দেখুন তো এর ভেতরের অঙ্কটা ধরতে পারছেন কিনা। আচ্ছা, আশা করি চেষ্টা করেছেন। চলুন এবার 52 নম্বর প্রশ্নের যুক্তিটা দেখি। এটা কিন্তু খুবই মজার। এখানে দেখুন বাইরের বৃত্তের সংখ্যার পাওয়ার 4 করলে ভেতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যেমন 3 এর পাওয়ার 4 মানে 3কে 4 বার গুণ করলে হয় 81। তাহলে কোন সংখ্যার পাওয়ার 4 করলে 16 হবে? ঠিক ধরেছেন, উত্তরটা হলো 2, কারণ 2কে 4 বার গুণ করলে 16 হয়। এরপর দেখুন আরও দুটো চ্যালেঞ্জ, একটা স্টার বা তারা, আরেকটা গ্রেড। এখানে সংখ্যাগুলোর মধ্যে বা কি সম্পর্ক লুকিয়ে আছে একটু ভাবুন তো। চলুন 56 নম্বর গ্রিড পাজলটার লজিকটা দেখি। এটা বেশ ইন্টারেস্টিং। নিয়মটা হলো ওপরের দুটো সংখ্যার স্কোয়ার রুট বা বর্গমূল বের করে যোগ করলেই নিচের সংখ্যাটা পাওয়া যায়। যেমন ধরুন 9-এর বর্গমূল কত? 3, আর 81-র বর্গমূল 9। এবার 3 আর 9 যোগ করুন, কত হয়? 12। তাহলে আমাদের উত্তর হলো 12। দারুণ না? এই রাউন্ডের বাকি সব প্রশ্নের উত্তরগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটার পেছনেই কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা বর্গমূলের মতো কোনো না কোনো গাণিতিক যুক্তি লুকিয়ে আছে। আপনারা নিজেরা একটু সময় নিয়ে এই যুক্তিগুলো খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। মনে রাখবেন, এই ধরনের পাজল যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত সমাধান করতে পারবেন। তৃতীয় রাউন্ডে আপনাদের সবাইকে স্বাগত। এই রাউন্ডটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, কোড ব্রেকিং বা কোড ভাঙার খেলা। এখানে আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিহ্নগুলো চিনি সেগুলোর মানে পুরোপুরি বদলে যাবে। আমাদের কাজ হবে ডিটেকটিভের মতো করে সেই নতুন মানেটা খুঁজে বের করা। এই ধরনের পাজলকে বলা হয় সিম্বলিক সাবস্টিটিউশন। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা সহজ। মানে হলো পরিচিত চিহ্নগুলো এখানে তাদের আসল কাজ করে না। যেমন প্লাস চিহ্নটা হয়তো ভাগের কাজ করছে, বা স্টার চিহ্নটা হয়তো যোগের। আমাদের প্রথম কাজই হলো এই চিহ্নের আসল পরিচয়টা বের করা। একটা উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন 61 দেখুন, বলা হয়েছে 7 গুণ 1 সমান সংখ্যা 64। এখন আমরা তো জানি 7 গুণ 1 করলে 7 হয়, 64 তো হয় না। তাহলে এই তারকা চিহ্নটার আসল মানেটা কি? এখানেই তো রহস্য।
চলুন রহস্যটা ভেদ করা যাক। ভালো করে খেয়াল করুন, 7 আর 1 যোগ করলে কত হয়? 8। আর 8-এর স্কোয়ার বা বর্গ হল 64। মিলে গেল তো? পরেরটাও দেখি। 3 আর 9 যোগ করলে হয় 12, আর 12-র স্কোয়ার হল 144। ওয়াহ! তাহলে আমরা কোডটা ভেঙে ফেলেছি। স্টার চিহ্নটার মানে হলো সংখ্যা দুটোকে যোগ করে তার বর্গ করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি হবে? 5 আর 6 যোগ করলে হয় 11, আর 11-র স্কোয়ার হল 121। এই রাউন্ডের বাকি কিছু ইন্টারেস্টিং প্রশ্নের কোড আর উত্তর এখানে দেওয়া আছে। দেখুন, কোথাও যোগচিহ্ন মানে ভাগ, আবার কোথাও ABCD এর মতো অক্ষর দিয়ে বিভিন্ন গাণিতিক কাজ বোঝানো হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আসল চ্যালেঞ্জটা ছিল ওই লুকানোর নিয়মটা খুঁজে বের করা। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের ফাইনাল রাউন্ডে। এটা একটা কুইক ফায়ার রাউন্ড, বলতে পারেন একটা ডিকশনারি চ্যালেঞ্জ। এখানে আমাদের কাজ হবে শব্দগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো। এই শেষ রাউন্ডে সব প্রশ্নের সঠিক ক্রম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে মনে রাখার বিষয় একটাই, শুধু প্রথম অক্ষর দেখলেই হবে না। যদি প্রথম অক্ষর মিলে যায় তাহলে দ্বিতীয়টা দেখতে হবে, সেটাও মিলে গেলে তৃতীয়টা। এভাবেই এগিয়ে যেতে হয়। আর এই সহজ চ্যালেঞ্জটার সাথেই আমাদের আজকের ধাঁধার লড়াই শেষ হলো। তো পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখলাম? চলুন একবার ছোট্ট করে ঝালিয়ে নেওয়া যাক যে এই চ্যালেঞ্জগুলো আমাদের কি কি দক্ষতা বাড়াতে সাহায্য করল। দেখুন, প্রত্যেকটা রাউন্ড থেকে আমরা কিছু না কিছু কৌশল শিখেছি। যেমন লজিক্যাল সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে সবসময় একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেমন কোনো কিছুর বেড়ে ওঠা বা সময়ের ক্রম খুঁজতে হবে। প্যাটার্ন খোঁজার সময় কঠিন কিছু ভাবার আগে সহজ যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে চেষ্টা করতে হবে। কোডিংয়ের ধাঁধায় প্রথম কাজই হল নতুন নিয়মটা খুঁজে বের করা। আর শব্দ সাজানোর সময় শুধু প্রথম অক্ষর নয়, দ্বিতীয় তৃতীয় অক্ষরের দিকেও নজর রাখতে হবে। এই ছোট ছোট কৌশলগুলোই কিন্তু বড় বড় সমস্যা সমাধানে সাহায্য করে। সবশেষে ক্রিস্টোফার হিচেন্সের একটা অসাধারণ উক্তি আছে, স্বাধীন মনের পরিচয় এটা নয় যে সে কি ভাবছে, বরং এটা যে সে কিভাবে ভাবছে। আর আজকে আমরা যে ধাঁধাগুলো সমাধান করলাম সেগুলো কিন্তু আমাদের এই কিভাবে ভাবব সেই পদ্ধতিটাকেই আরও ধারালো করে তুলল। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এখন থেকে আপনারা কি আপনাদের চারপাশের জগতে কোনো লুকানো প্যাটার্ন বা যৌক্তিক ক্রম খুঁজে বের করার চেষ্টা করবেন? সেটা হতে পারে ট্রাফিক সিগন্যালে বা আপনার দৈনন্দিন রুটিনে। একটু খুঁজে দেখুন, হয়তো দারুণ কিছু আবিষ্কার করে ফেলবেন। ভাবতে থাকুন আর যুক্তির চর্চা চালিয়ে যান। নমস্কার, আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে কিছু দারুণ মজার লজিক্যাল পাজল বা ধাঁধা সমাধান করতে চলেছি। চলুন আমাদের মস্তিষ্কটাকে একটু সানিয়ে নেওয়া যাক আর দেখি যুক্তি দিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে কতটা মজা লাগে। আজকের এই পুরো বিশ্লেষণটা আমরা 4টে ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা একটা ডায়াগ্রামের মানে বোঝার চেষ্টা করব। এরপর কিছু অসম্পূর্ণ প্যাটার্নকে সম্পূর্ণ করব। তারপরে চ্যালেঞ্জটা হলো কয়েকটা ছবির মধ্যে থেকে কোনটা আলাদা সেটা খুঁজে বের করা। আর একদম শেষে আমরা যা যা শিখলাম তা দিয়ে আমাদের যুক্তির টুলকিটটা কুচিয়ে নেব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম চ্যালেঞ্জে। এখানে আমাদের সামনে একটা ভেন ডায়াগ্রাম আছে, মানে একটা ছবির মধ্যে নানা অংশ। আমাদের কাজ হলো এই সম্পর্কগুলো বুঝে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। আচ্ছা, এই ছবিটা একটু ভালো করে দেখে নিই। দেখুন, এখানে 3টে শেপ আছে, তাই না? একটা বৃত্ত, একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র। এখানে বৃত্তটা হলো শিক্ষিত মানুষ, ত্রিভুজটা হলো ডাক্তার আর আয়তক্ষেত্রটা হলো পুরুষ। ব্যাস, এই সহজ নিয়মটা মনে রাখলেই হবে, কারণ পরের কয়েকটা ধাঁধার সমাধান কিন্তু এই ছবিটার মধ্যেই লুকিয়ে আছে। তাহলে প্রথম প্রশ্ন, আমাদের এমন একটা অংশ খুঁজে বের করতে হবে যেখানে 3টে শর্তই পূরণ হচ্ছে, মানে শিক্ষিতও হতে হবে, পুরুষও হতে হবে, আবার ডাক্তারও হতে হবে। একটু সময় নিয়ে ছবিটা দেখুন তো, এমন কোনো জায়গা কি খুঁজে পাওয়া যাচ্ছে যেখানে 3টে আকৃতি একসাথে মিলেছে? একদম ঠিক, উত্তরটা হলো ই। কারণ ই অক্ষরটাই একমাত্র জায়গা যেটা বৃত্ত, আয়তক্ষেত্র এবং ত্রিভুজ এই 3টের কমন এলাকা। তার মানে ই সেই সব মানুষদের দেখাচ্ছে যারা শিক্ষিত, পুরুষ এবং ডাক্তার।
এবার পরের প্রশ্ন। এখানে আমাদের এমন পুরুষদের খুঁজে বের করতে হবে যারা ডাক্তারও নন আবার শিক্ষিত নন। তার মানে আমাদের আয়তক্ষেত্রের এমন একটা অংশ খুঁজতে হবে যেটা বৃত্ত বা ত্রিভুজের কোনোটার মধ্যেই পড়ছে না। আর উত্তরটা হলো সি। খেয়াল করে দেখুন, এই সি অংশটা শুধু আয়তক্ষেত্রের ভেতরেই আছে, বৃত্ত আর ত্রিভুজ দুটোরই কিন্তু বাইরে। তাই এটা সেই পুরুষদের বোঝাচ্ছে যারা ডাক্তারও নন, শিক্ষিতও নন। চলুন এবার একটু স্পিড বাড়ানো যাক, একসাথে দুটো প্রশ্ন দেখে নিই। বাম দিকের প্রশ্নটা হলো কারা শিক্ষিত কিন্তু ডাক্তার বা পুরুষ নন, আর ডান দিকেরটা হলো কারা পুরুষ এবং ডাক্তার কিন্তু শিক্ষিত নন। ৭৮ নম্বর প্রশ্নের উত্তর হল এ, কারণ এটা শুধুমাত্র বৃত্তের ভেতরে, মানে শুধু শিক্ষিত। আর ৭৯ নম্বর প্রশ্নের উত্তর হল ডি, কারণ এই অংশটা আয়তক্ষেত্র আর ত্রিভুজ দুটোর মধ্যে আছে কিন্তু বৃত্তের বাইরে, মানে পুরুষ ডাক্তার কিন্তু শিক্ষিত নন। এই সেকশনের একদম শেষ প্রশ্ন। এখানে আমাদের এমন ডাক্তারদের খুঁজে বের করতে হবে যারা শিক্ষিতও নন আবার পুরুষও নন, মানে ত্রিভুজের এমন একটা অংশ যেটা বাকি দুটো শেপের বাইরে রয়েছে। আর সঠিক উত্তর হল বি, কারণ বি অংশটা শুধুমাত্র ত্রিভুজের ভেতরেই আছে, বৃত্ত বা আয়তক্ষেত্রের মধ্যে নয়। দারুণ! বেশ ভালোভাবেই আমরা প্রথম পর্বটা শেষ করলাম। এবার আমরা আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় ধাপে চলে এসেছি। এখানে আমাদের কাজ হলো কিছু অসম্পূর্ণ প্যাটার্ন বা নকশা দেখে সেগুলোর যুক্তিটা বোঝা এবং সঠিক ছবিটা দিয়ে শূন্যস্থান পূরণ করা। স্ক্রিনে দুটো প্যাটার্ন দেখতে পাচ্ছেন। ৮১ নম্বর প্রশ্নে দেখুন, একটা বৃত্তের অংশ ধাপে ধাপে তৈরি হচ্ছে, আর ৮২ নম্বর প্রশ্নে একটা লাইন ঘুরছে আর একটা শূন্য নিজের জায়গা বদলাচ্ছে। পরিবর্তনগুলো ঠিক কিভাবে হচ্ছে একটু খেয়াল করুন। আচ্ছা, চলুন তো লজিকটা একটু বোঝার চেষ্টা করি। ৮১ নম্বর প্রশ্নটার দিকে তাকান। কি হচ্ছে এখানে? প্রত্যেকটা স্টেপে ঘড়ির কাঁটার উল্টো দিকে একটা করে নতুন আর্কের মতো অংশ যোগ হচ্ছে। বেশ সোজা, তাই না? এবার ৮২ নম্বরটা দেখুন, এখানে কিন্তু দুটো জিনিস একসাথে ঘটছে। এক, মাঝখানের যে লম্বা দাগটা ওটা প্রত্যেকবার ৪৫ ডিগ্রি করে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর দুই, ওই যে শূন্য বা ওটা আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে একঘর করে লাফিয়ে যাচ্ছে। ব্যাপারটা বেশ মজার। এই চুক্তি অনুযায়ী ৮১ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হল অপশন সি, যেখানে ৪টে চাপ মেলে পুরো বৃত্তটা তৈরি হয়ে গেছে। আর ৮২ নম্বর প্রশ্নের সঠিক উত্তরও হল সি, যেখানে লাইনটা সোজা হয়ে গেছে আর শূন্যটা নিচের বাঁদিকের কোণায় চলে এসেছে। এই সেকশনের শেষ দুটো প্যাটার্ন। ৮৩ নম্বর প্রশ্নে একটা লাইনের মিরর ইমেজ বা প্রতিফলন ঘটছে, আর ৮৪ নম্বর প্রশ্নে কিছু চিহ্ন একসাথে জুড়ে যাচ্ছে। একটু মনোযোগ দিলেই কিন্তু যুক্তিটা পরিষ্কার হয়ে যাবে। ৮৩ নম্বর প্রশ্নের নিয়মটা হলো আয়নার মতো। ডান দিকের ছবিটা আসলে বাম দিকের ছবিটারই একটা উল্লম্ব প্রতিফলন। আর ৮৪ নম্বর প্রশ্নের নিয়মটা আরও ইন্টারেস্টিং। উপরের সারির প্রথম দুটো বক্সের ভেতরের চিহ্নগুলো একসাথে মিলেমিশে নিচের সারির প্রথম বক্সের চিহ্নটা তৈরি করছে। আমরা এখন আমাদের ফাইনাল আর সবথেকে বড় চ্যালেঞ্জের জন্য তৈরি। এই পর্বে আমাদের সামনে ৪টে করে অপশন আসবে। এদের মধ্যে ৩টের মধ্যে একটা মিল আছে, কিন্তু একটা একদম আলাদা। আমাদের কাজ হলো সেই বেমানান বা ব্যতিক্রমটাকেই খুঁজে বের করা। প্রথম দুটো প্রশ্নের নিয়মটা কিন্তু খুবই সহজ। ৮৫ নম্বর প্রশ্নে কমা, সেমিকোলন আর দাড়ি, এই তিনটেই হলো বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্ক। আর ৮৬ নম্বর প্রশ্নে ত্রিভুজ, বৃত্ত আর বর্গক্ষেত্র, এই তিনটেই হলো জ্যামিতিক আকৃতি। তাহলে বোঝাই যাচ্ছে ৮৫ নম্বর প্রশ্নে আলাদা হলো সি, মানে যোগচিহ্ন, কারণ ওটা একটা গাণিতিক চিহ্ন। ঠিক একইভাবে ৮৬ নম্বর প্রশ্নেও বেমানান হলো বি, মানে যোগচিহ্ন, কারণ ওটা বাকিগুলোর মতো কোনো জ্যামিতিক আকৃতি নয়। এবার পরের দুটো প্রশ্নের নিয়মটা দেখি। ৮৭ নম্বর প্রশ্নে আমাদের সিমেট্রি বা প্রতিসাম্য দেখতে হবে, মানে কোন ছবিটাকে মাঝখান থেকে ভাঁজ করলে দুটো দিক মিলে যায়। আর ৮৮ নম্বর প্রশ্নে প্রত্যেকটা ছবির ভেতরে তীরের সংখ্যা গুনতে হবে। ৮৭ নম্বর প্রশ্নের প্রথম ৩টে ছবিকে যদি লম্বা করে মাঝখান থেকে কাটা হয়, দুটো সমান অংশ পাওয়া যাবে, কিন্তু ডি ছবিটার ক্ষেত্রে সেটা সম্ভব না, তাই এটাই আলাদা।
আর ৮৮ নম্বর প্রশ্নে বাকি ৩টেতে বিজোড় সংখ্যক তীর আছে, কিন্তু বি ছবিটাতে আছে 4টে তীর, যেটা একটা জোড় সংখ্যা। আচ্ছা, এই সেকশনের শেষ দুটো প্রশ্ন কিন্তু একটু ট্রিকি, মনোযোগ দিতে হবে। 89 নম্বরটার দিকে তাকান। 3টে ছবিতে শেড করা অংশটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, কিন্তু একটাতে নয়। আর 90 নম্বরটা হলো সংখ্যার খেলা। বেশিরভাগ বর্গের ক্ষেত্রে উপরের দুটো সংখ্যার যোগফল আর নিচের দুটো সংখ্যার যোগফল আলাদা, কিন্তু একটা অপশনে এই নিয়মটা খাটছে না, মানে দুটো যোগফলই সমান হয়ে গেছে। আমাদের কাজ হলো সেই বেমানান ঘরটাকেই খুঁজে বের করা। দারুণ! আমরা সবগুলো ধাঁধার সমাধান করে ফেলেছি। চলুন শেষে একবার ঝালিয়ে নিই যে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কি কৌশল শিখলাম যা আমাদের যুক্তির ভাণ্ডারকে আরও শক্তিশালী করবে। তাহলে আমরা দেখলাম যে ডায়োগ্রামের ধাঁধায় আমাদের শর্ত অনুযায়ী সঠিক অংশটা খুঁজে বের করতে হয়, প্যাটার্নের ক্ষেত্রে পরিবর্তনের ধারাটা ধরতে পারলেই কেল্লা ফাতে, আর বেমানান খোঁজার সময় প্রথমে সাধারণ নিয়মটা কি সেটা বের করতে হয়, তাহলেই ব্যতিক্রমটা চোখে পড়ে যায়। এই কৌশলগুলোই কিন্তু আপনার লজিক টুলকিট। সবশেষ